Good afternoon. I am Meeta Brahmachari from Katua College, the Department of Geography. Today, we are going to discuss a new topic called economic activities and localization of industries. অর্থনৈতিক কার্যকলাপ এবং শিল্পের কেন্দ্রীভবন বা একদেশী ভবন এই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আমার প্রথম বক্তব্য হচ্ছে দ্য মিনিং অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস। অর্থনৈতিক কার্যকলাপ কি? Human actions that involve the production, distribution, exchange, and consumption of goods and services to generate wealth or income, any sort of action, is actually an economic activity. যা কিছু আমার অর্থ সম্পদ রোজগার করতে, আমার অর্থকরীর লাভ করতে সাহায্য করে এমন যে কোনো কাজ, যাতে উৎপাদন, বন্টন, বিনিময় এবং তার সাথে সাথে ভোগ্য, এই 3-4টে সেক্টরকে নিয়ে, স্টেপকে নিয়ে যে কোনো কাজ, তাই হবে ইকোনমিক অ্যাক্টিভিটি। নেক্সট স্লাইড। এবার আমরা বুঝবো প্রোডাকশন বা উৎপাদন কি। প্রথম পর্যায়, যে কোনো কাঁচামালকে উৎপাদন করা এবং তাকে সংগ্রহ করা কাজকে প্রোডাকশন বা উৎপাদন বলে। উৎপন্ন বা উৎপাদন হচ্ছে প্রোডাকশন। Anything that involves the manufacturing and collection of raw materials from the sites and the places of origin is production. Next is the process of distribution. After we collect the materials from the raw material sites, we need to manufacture finished products from the raw materials. কাঁচামাল থেকে আমরা তাকে ব্যবহারযোগ্য আইটেমস বা পদার্থে বা পণ্যে পরিণত করব। এই ম্যানুফ্যাকচারিং যে ইউনিটটা, এটাই কিন্তু একটা লার্জ পার্ট ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে। থার্ড পর্যায় বানানো হয়ে গেল। থার্ড ফ্যাক্টর হচ্ছে এক্সচেঞ্জ। আফটার দ্য ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্টস আর বিং রেডি আর প্রিপেয়ার্ড ফর দ্য মার্কেট, now it needs to be collected from the manufacturing sites towards the market, and the exchange of goods and items actually involves a business. বাণিজ্য করতে গেলে পণ্য আদান প্রদান এবং পণ্যের যথাযথ স্থানে প্রক্রিয়মেন্ট এবং ডিস্ট্রিবিউশন করা ভীষণ দরকার। তার জন্য চাই উন্নত যোগাযোগ ব্যবস্থা, উন্নত ট্রান্সপোর্টেশন এবং রোড, রেল এবং যা যা সড়কগুলো আছে, কাঁচা সড়ক, সেগুলোকে সঠিক করে যাতে করে আমরা পৌঁছে দিতে পারি অল্প সময়ের মধ্যে ভোগ্য পণ্য ভোক্তাদের কাছে, কনজিউমার্স এন্ড। নেক্সট, এক্সচেঞ্জ হয়ে গেছে। এবার আমরা ওটাকে পার্টিকুলার এরিয়াতে মার্কেটে পৌঁছে দিয়েছি। মার্কেট থেকে এবার লোকেরা সেখান থেকে অ্যাভেল করতে পারছে। তাই জন্য আমার ফোর্থ স্টেজটা আসবে কনজাম্পশন। নাও উই মুভ অন টু কনজাম্পশন। রিচিং to the last end, that is the consumer's end, for the maximum benefit actually determines consumption. এবার আমাকে দেখতে হবে আমি যে প্রোডাকশনটা করছি 4টে স্টেজের মধ্যে, সেই আইটেমটা ওই এলাকায় প্রযোজ্য কিনা বা তার ডিমান্ড আছে কিনা, তবেই আমি উৎপাদন করব। ফর এক্সাম্পল, যে এলাকায় লোকে চা খায় না, সেখানে যদি আমি চা উৎপাদন করি, তাহলে কিন্তু সেটা ওখানে মার্কেটেড হবে না। তাহলে জিনিসটা আমার পচে যাবে, নষ্ট হবে, বা আমি বিক্রি করতে পারছি না, আমার খরচ হয়ে গেল অথচ আমার মুনাফা এলো না, তাহলে কিন্তু সেটা লস হবে। তাহলে এইটা আমরা করব না। তাহলে কোনটা কোথায় চয়ন করব সেটা ডিপেন্ড করছে কাঁচামালটা কোথায় পাওয়া যাচ্ছে, সেই এলাকার টোপোগ্রাফি কিরকম, সোশ্যাল লাইফ, ইকোনমিক লাইফ কিরকম, এবং মানুষের চাহিদা এবং তার পকেট পাওয়া তার আছে কিনা সেটা কেনার, সেটাও কিন্তু দেখতে হবে। নেক্সট স্লাইড। পৌঁছে যাচ্ছি আমরা। এবার দেখে নিই এক ঝলকে যে ইকোনমিক অ্যাক্টিভিটিস ক প্রকারের হয়। এই 4টে স্টেজের যে আমরা পর্যায়ক্রমে প্রোডাকশনটা বললাম,
সেটা তো তিনটে সেক্টরে হতে পারে। We can have the production in the three sectors. First, primary sector, second, secondary sector, last, tertiary sector. Primary sector of economic involves the activities related to the extraction of raw materials from the raw material sites, and it needs the grassroots level people involvement. গ্রাম গ্রামান্তরে প্রত্যন্ত এলাকায় যারা কাজ করছেন এবং সবচেয়ে লার্জেস্ট সেক্টর অফ দ্য পপুলেশন এই প্রাইমারি সেক্টরের মধ্যে, বিশেষত ভারতের মতো দেশে, especially in Indian cases, we find the people involved in the primary activities and agriculture are involved in the extraction of raw materials and preparation of the crops to meet the demand of the country. The activities are like agriculture, animal husbandry, collection, mining, quarrying, fishing, artisans, pottery, etc. etc. একেবারে মৃৎশিল্পী থেকে শুরু করে যারা নাকি চাষবাসের কাজে যুক্ত, মৎস্য চাষ, গো পালন, মেষ পালন, তাছাড়া উলের কালেকশন, খনিতে কাজ করা ইত্যাদি যে কাজগুলো আমরা হয় সেই কাজগুলো, নৌকো চালানো বা সেখানে আমরা বলতে পারি হাতের কুটির শিল্প, এগুলো সবই কিন্তু প্রাইমারি সেক্টরের মধ্যে আসে। সেকেন্ড ইজ সেকেন্ডারি সেক্টর। প্রাইমারি সেক্টরের কাজ যেখানে শেষ হলো সেখান থেকে সেকেন্ডারি সেক্টর শুরু হলো। The point from where primary sector ends is the beginning of the secondary sector. The countries who have achieved a success in the primary sector can aspire to have a success in the secondary sector. অর্থাৎ কাঁচামালটা তুলে নিয়ে এসে ম্যানুফ্যাকচারিং ইউনিটে যখন আমি ফেলছি, সেটাকে আমি প্রসেস করে ফিনিশ প্রোডাক্টে তৈরি করতে পারছি এবং তারপরে সেখানে অনেক লোক একসাথে কাজ করতে পারছে একটা ওয়ার্কশপ বা একটা ছাদের তলায়, এবং সেখানে ইনভলভমেন্ট অফ লেবার, সেখানে ইনভলভমেন্ট অফ অনেক ফ্যাক্টরস রয়েছে, যেমন পাওয়ার সাপ্লাই রয়েছে, সেখানে ক্যাপিটাল লাগবে। এরকম এক ছাদের তলায় একটা জিনিসকে, একটা পণ্যকে যখন আমরা তৈরি করছি, তখন সেই ম্যানুফ্যাকচারিং ইউনিট, সেই অ্যাক্টিভিটিস গুলোকে আমরা বলবো সেকেন্ডারি সেক্টর। তার মানে সেকেন্ডারি সেক্টর হচ্ছে প্রাইমারি এবং টারশারি সেক্টরের ঠিক মাঝামাঝি পর্যায়ে। অর্থাৎ এখানে কান্ট্রিটা একটু পেস আপ নিয়েছে, এখানে ইকোনমিটা একটু ডেভেলপ করেছে, লিভিং স্ট্যান্ডার্ডটা একটু বেটার হয়েছে, এবং এখানে যে কাজগুলো আছে, ফর এক্সাম্পল আমরা আয়রন এন্ড স্টিল কালেকশন করতে পারি, সেখান থেকে আমরা কার প্রোডাকশন করতে পারি। উই ক্যান কনভার্ট আয়রন এন্ড স্টিল কালেক্টেড ইন দ্য primary sector into finished products or cars. Like cotton can be converted into textiles, or we can collect timber and convert it into furniture, or we can also use the masons in the construction industries. Last, we have the tertiary sector. এবার আমরা সার্ভিস সেক্টরের দিকে যাব, যেখানে আমরা বাড়ি বাড়ি, ডোর টু ডোর, এবং এমনকি সমাজকে যে বিভিন্ন রকমের পরিষেবাগুলো দিয়ে থাকি, সেগুলোর জন্য নিজেকে প্রস্তুত করতে পেরেছি। অর্থাৎ প্রাইমারি এন্ড সেকেন্ডারি সেক্টরের কাজ আমার যখন শেষ হয়ে গেল, তখন আমি এবার আরাম বিরামের কথা ভাবতে পারি। এখন আর আমাকে মাঠে গিয়ে কাজ করতে হচ্ছে না বা কারখানার কাজ করতে খুঁজতে হচ্ছে না। এখন আমার ওইগুলো মিট আপ করার বা ওই কনজাম্পশন করার মতো পকেট পাওয়ার এসে গেছে, তখন ইকোনমিটা অলরেডি ডেভেলপ করে গেছে। সো দ্য ইকোনমি which has already achieved a success in the primary and the secondary sector can pace up and aspire for the tertiary sector. For example, here we can provide tangible goods and services to the people door to door or in the society. For example, home delivery service, trade and transportation, banking and commerce, health, education and tourism. I hope we have discussed the three sectors properly, and we have also achieved development from primary to secondary to tertiary sector. Next slide. Next, we move on to the definition of localization of industries. Now, what do you mean by localization? Localization is the cluster formation or agglomeration of a particular industry manufacturing a particular product and the ancillary industries which are connected to it to a particular area, collecting all the labors and all the
inputs needed for the growth of that industry. When it forms a sporadic formation and one by one it fosters into regional development, then we can call it localization. শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রীয় ভবন বলতে তাকেই বোঝায় যেখানে একটি পার্টিকুলার পণ্যকে আমরা উৎপাদন করব, অথচ সেই উৎপাদনের সঙ্গে সঙ্গে অনেক লোক, অনেক মানুষ ইনভলভ থাকবে, অনেক অর্থের সেখানে সমাগম হবে এবং সেখানে ইনভেস্টমেন্ট হবে এবং সেই পুরো অঞ্চলের যেখানে নাকি সার্বিক উন্নয়ন হতে পারে সেই জায়গাটাকেই আমরা বলবো যে লোকালাইজেশন অফ ইন্ডাস্ট্রিজ হয়েছে। কয়েকটি এক্সাম্পল আমরা দেখে নিই ভারতবর্ষে কোথায় কোথায় লোকালাইজেশন হয়েছে। লেট আস লুক at the examples which strays the localization of industries in India. Number one, for example, I have shown jute industry localization in Howrah Hooghly Basin, যেখানে আমাদের রিষড়া, গজবজ, টিটাগড়, উলুবেড়িয়া, বালি, বাটানগর ইত্যাদি যে অঞ্চলগুলো যেগুলো হুগলি নদীর এবং ভাগীরথীর দুটো পাশে ব্যাংকসে গড়ে উঠেছে এবং সেখানে অনেকগুলো কারণও রয়েছে, সেই কারণগুলো আমরা অন্য পর্যায়ে পরে আলোচনা করব। কিন্তু এখানে যে একদেশী ভবন হয়েছে, কেন হঠাৎ করে পাটের শিল্প ওখানে গড়ে উঠলো, সেটাও কিন্তু একটা খুব আনন্দজনক বিষয়। তার কারণ হচ্ছে ওখানে পাটের কাঁচামালটা তৈরি হয়। সেকেন্ড, আমরা পাঞ্জাবের, লেট আস মুভ অন টু পাঞ্জাব সুগার ইন্ডাস্ট্রি। কাপুরথালা, নাখোদা, বরিন্ডা, গুরদাসপুর এলাকায় যে সুগার কেনস ইউজ করা হয় বা যেখানে উৎপাদন হয় সেখানেই কিন্তু ওরা গুড়, জ্যাগেরি এন্ড সুগার ইন্ডাস্ট্রিটা গড়ে তুলতে পারছে। Third, iron and steel industry in Jamshedpur can be the best example for the localization of industry, যেটা কুলিয়ারি বেল্টের মধ্যে পড়ে। coals and iron and steel actually they are complementary industries to each other. সেখানে বানপুর, দুর্গাপুর, ভিলাই, রাউরকেল্লা, বোকারো যেগুলো গন্ডওয়ানা কোলফিল্ডস এর মধ্যে পড়ে and দামোদা কোলফিল্ডস এর মধ্যে পড়ে সেগুলোকে আমরা এখানে হাইলাইট করতে পারবো এবং এখানে এক্সাম্পল দেখাতে পাচ্ছি যে কয়লা কিভাবে লৌহ ইস্পাত শিল্পকে অ্যাকচুয়ালি ইম্প্যাক্টাস দিচ্ছে। ফোর্থ হচ্ছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি ইন চেন্নাই, যেটা তিরুভাল্লুর, এন্নর, হোসার, রানীপেট, ওখানে কিন্তু এটাকে বলা হয় ডেট্রয়েট অফ এশিয়া এবং এশিয়াতে এইখানে এত ভালো ডেভেলপমেন্ট হয়েছে এআই এন্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট যে তারা এই অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে এক্সেলেন্স করেছে। আমরা এখানে রেনল্টস কোম্পানি পাই, আমরা এখানে অশোক লেল্যান্ডস পাই, মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা পাই, এরকম অনেকটা ব্র্যান্ডেড সমস্ত কোম্পানিজ তারা কিন্তু এখানে একের পর এক নিজেদের কারখানা বা ইন্ডাস্ট্রিয়াল সাইটস গড়ে তুলেছে। লাস্ট আরেকটা এক্সাম্পল দিচ্ছি, কটন এন্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইন মুম্বাই। মুম্বাইয়ের যে কাপাস শিল্প তা কিন্তু ওই এলাকার কাপাসের যে বৃদ্ধি এবং তাদের চাষ তার উপরে ভিত্তি করে একদেশী ভবন হয়েছে এবং ওখানকার লোকেরা সেই কটন ফ্যাব্রিক্স এর উপরে তার ডিমান্ড রয়েছে, সেখানে কিন্তু তারা সেটাকে চাষ করছে এবং সেই ইন্ডাস্ট্রি পাওয়ার লুমস, হ্যান্ডলুমস এবং তার সাথে সাথে কটন মিলস একের পর এক, বম্বে ডাইং ইত্যাদির মতো কারখানা এরকম আমরা দেখি পাড়ের লালবাগ এন্ড বাইকুলা, এই পুরো পুনে, থানে, মুম্বাই এই এলাকায় কিন্তু স্পোরাডিক্যালি গ্রো করেছে। Next slide. Now we go on to the factors of localization of industry, যে কি কি কারণে আমাদের ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারে। দু রকমের ফ্যাক্টরস আছে, জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস এন্ড নন জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস। জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস এর মধ্যে আমরা র মেটেরিয়ালস কে বলতে পারি, ট্রান্সপোর্টেশন এন্ড কানেক্টিভিটি কে বলতে পারি, টোপোগ্রাফি এন্ড সয়েল কে কনসিডার করতে পারি। We can consider climate, availability of water and vulnerability of natural resources. এবং এই যে কারণগুলো সবাই কিন্তু একে অপরের সাথে লিঙ্ক। যদি কাঁচামাল দেখি যে কাঁচামালকে প্রয়োজন, যে কাঁচামাল দিয়েই কিন্তু আমি ম্যানুফ্যাকচারিংটা করব, আর তারপরে সেটাকে তুলে নিয়ে গিয়ে ট্রান্সপোর্টেশনের একটা ভালো উন্নত যোগাযোগ ব্যবস্থা লাগবে যেখান থেকে কাঁচামাল সাইট থেকে আমি তুলে নিয়ে গিয়ে সেটা ম্যানুফ্যাকচারিং সাইটে পৌঁছে দিতে পারবো এবং সেখান থেকে আবার মার্কেটে ডিস্ট্রিবিউশনে পাঠাতে পারবো। থার্ড, আমার টোপোগ্রাফি, উই নিড টোপোগ্রাফি এন্ড সয়েল। কেন এখানে কোন এলাকাতে আমরা কিটা তৈরি করতে পারবো তার ভূমিরূপটা দেখা ভীষণভাবে প্রয়োজন এবং তার সাথে মাটির গুণাগুণ দেখা। যেমন we have to select what type of material we are going to manufacture. For example, we need acidic soil for cotton or jute cultivation, or we need a neutral type of soil for the development and of rubber industries.
So type of soil also determines the type of manufactured product. Next we need the climate, জলবায়ুটা কিরকম হবে. We have to consider the climatic area, whether it is in the tropical monsoon climate, in the temperate climates, or in the frigid zone. That will determine the type of product that we can actually produce. Last, we have not the least, we need water availability for power generation, the processing in the entire manufacturing process, as well as in the transportation. And finally, we need to vulnerability of the natural resources, that we are facing the problems of the collection, procurement, manufacturing and distribution of the raw materials, কাঁচামাল সংগ্রহ করা এবং বন্টন করা, বিপণন করা, উৎপাদন করা, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয়। সেটা লোকাল প্রবলেমস হতে পারে, অর্থনৈতিক প্রবলেমস হতে পারে, কিংবা উৎপাদনের ক্ষেত্রে ক্লাইমেটিক কোনো প্রবলেম হয়ে গেল, টেম্পারেচার ফল করলো বা রেইনফল হলো না, কিংবা কালেকশনের প্রসেসে কোনো মাঝখানে ফ্লাড হতে পারে, আর্থকোয়েকস হতে পারে, কোনো রকমের ন্যাচারাল ডিজাস্টার ফেস করতে পারি, কালেকশন সেন্টার থেকে আনতে গিয়ে অনেক ফরেস্টের প্রবলেম হতে পারে, পথ ঠিক না থাকতে পারে, এই সমস্ত all these factors actually pour into the geographical reasons of affecting the localization of industry. If we move on to the non-geographical factors, we have capital investment and availability of loans, then government policies and regulations, historical factors, marketing facility and technological and entrepreneurship, then we have power and labor and storage and warehousing. So এই যে non-geographical factors, এগুলোও কিন্তু আমাদেরকে ভীষণভাবে প্রোডাকশনে হ্যাম্পার করে বা ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে বা সুবিধা করে দেয়। কিরকম, যদি আমার অর্থনীতিটা ভালো না থাকে, আমার টাকা পয়সাই না থাকে, আমি লোন না পাই, ব্যাংকের ফাইন্যান্সিয়াল সাপোর্ট না পাই, সেটা গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, প্রাইভেট, পাবলিক সেক্টর, এন্টারপ্রেনিয়রশিপ কে আমাকে দিল, সবকে কোঅপারেটিভ করে করব না একটা ছোট প্রপ্রাইটারশিপ লেভেলে করব, সবটাই আমাকে কিন্তু জানতে হবে নামার আগে, এবং কোন এলাকায় পাওয়া যাবে, কোন এলাকায় পাওয়া যাবে না, এবং এখানে সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে যে পারস্পরিক সম্বন্ধ অনেক বেশি ডিফিকাল্ট না হয়, অনেক ইউজ করতে হবে, যাতে করে আমরা সেই অনুদানগুলো পেতে পারি এবং ডেভেলপ করতে পারি, এটার দিকেও কিন্তু আমাদের দেখা দরকার আছে। তারপরে গভর্নমেন্টের পলিসি, ছাড় কোথায় পাচ্ছি, ট্যাক্স দিতে হবে কিনা, বা কোথায় পারমিট পেতে হবে, বা কোথায় টেন্ডার দিতে হবে, এটাও কিন্তু আমাদের দেখা ভীষণভাবে প্রয়োজন। হিস্টোরিক্যাল ফ্যাক্টরস, ওই এলাকার একটা হিস্ট্রি আছে, সেই ম্যানুফ্যাকচারিং করতে গেলে আমার লোহা ইস্পাত থাকতেই পারে, কিন্তু আদৌ সেটা ওই কালচারকে সুটেবল করে কিনা, বা সেটা পারমিট করে কিনা, প্রফিট হবে কিনা, সাপ্লাই আছে কিনা, ডিমান্ড আছে কিনা, এই সব ফ্যাক্টর গুলোকে দেখতে হবে। নেক্সট মার্কেটিং, একটা কাছে পিঠে যদি মার্কেট না থাকে, তাহলে আমি যে প্রোডাকশনটা তৈরি করছি, whether it will at all be needed by the society, whether there will be profit and business in that particular manufacturing product or not, that also is important. For example, আমি যদি একটা ফিল্ম তৈরি করি, বেদের মেয়ে জ্যোৎস্না, বাবা কেন আসামি, এই ধরনের সিনেমাগুলো কিন্তু আমরা গ্রাম বাংলাতেই দেখাতে পারবো, কিন্তু আমি যখন ধুম 2 বা ওই ধরনের কোন কমার্শিয়াল ফিল্ম তৈরি করব, তখন কিন্তু আমি দেখব যে কোথায় আরবান সেন্টার গুলো আছে, অর্থাৎ আমাকে কিন্তু পাবলিক পালস দেখতে হবে। We have to feel the pulse of the people in order to market the product. And then we have power and labor, আশেপাশের অঞ্চল থেকে চিপ লেবার পাওয়া যাবে কিনা, থার্মাল পাওয়ার আছে কিনা, কিংবা হাইড্রোল পাওয়ার আছে কিনা, এবং সেইখানে লেবারদের দিতে গেলে বা পাওয়ারকে পেতে গেলে আমার যে যে প্রবলেমস গুলো ফেস করতে হবে, সেগুলোকেও কিন্তু মাথায় রাখতে হবে। And then storage and warehousing, গোডাউন দরকার, যেখানে নাকি products can already be installed or they can be saved and procured for the future use. Thank you. Next we move on to the next slide. Now why we should have industries do you feel? কেন আমাদের প্রয়োজন ইন্ডাস্ট্রি? ইন্ডাস্ট্রি আমাকে কি দেবে? প্রথম কথা, কাজ দেবে। ইন্ডাস্ট্রি হলে অনেক বেশি লোক একসাথে তলায় কাজ পাবে, এবং সেখানে তারা পেইড হবে, এবং তারা অনেক বেশি জাতীয় আয় কন্ট্রিবিউট করতে পারবে। So it will create employment. Second, it will create economic growth and GDP and national income. As I already said, জাতীয় আয় বাড়লে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বাড়লে, জাতীয় সুরক্ষাও বাড়বে। এবং নেক্সট, ইট উইল বুস্টিং টু রিজিওনাল ডেভেলপমেন্ট, যদি একটা কারখানা হয়, কারখানায় লেবার কাজ করতে আসবে, লেবারের সাথে লেবারের ফ্যামিলি আসবে, লেবারের ফ্যামিলির জন্য রাস্তাঘাট, স্কুল, কলেজ, শিক্ষা দীক্ষা, স্বাস্থ্য পরিষেবা সবকিছু ডেভেলপ হবে, আস্তে আস্তে ওই এলাকাটা বিকশিত লাভ করবে, এবং সেখানে আমার ইকোনমিক ডেভেলপমেন্ট পাশাপাশি রিজিওনাল ডেভেলপমেন্ট হবে। Next we move on to the cheap rate of consumer goods. অনেক লোক যদি একটা পণ্যকে তারা ব্যবহার করে, তাহলে আমার সেটা জিনিসটা কিনতে গিয়ে
দামটা কিন্তু আমার অনেক কম লাগবে এবং আমি সুলভ দামে ভালো জিনিস পেতে পারবো। নেক্সট, ট্রেড এন্ড কমার্স এন্ড ইমপ্রুভ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট। বিদেশি লোকেরা যখন দেখবি এলাকায় প্রবণতা রয়েছে যে সেখানে ডেভেলপ করবে, তখন তারাও কিন্তু এখানে ইনভেস্ট করতে চাইবে, তারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে। ফর এক্সাম্পল, যদি প্রমোটার দেখে যে কোনো এলাকায় ভালো লোকালাইজেশন, লেবার টেবার আসছে, জনসংখ্যার ভিড় হচ্ছে, মার্কেট টার্কেট গ্রো করছে, তখন তারাও প্রমোটিং বিজনেস শুরু করে দেবে। দিস জাস্ট ফর এক্সাম্পল। তারপরে ইনোভেশন এন্ড টেকনোলজি, প্রযুক্তিও দিন দিন কিন্তু সেখানে অনেক বেটার হবে এবং আগে যে মানধাতা আমলের যে ট্র্যাডিশনাল প্রসেস গুলো আছে সেগুলো ফেলে আমরা কিন্তু অল্টারনেটিভ ওয়েজ গুলোকে ফিরে পেতে পারি। দেন উই হ্যাভ ডাইভার্সিফিকেশন অফ গুডস, আমরা পণ্যকে একটু নতুন মোড়কে নতুন ভাবে প্রেজেন্ট করতে পারি, যাতে করে আমাদের ক্ষেত্রে সেটা অনেক বেশি আকর্ষণীয় হয় এবং তখন আমার সেটা কিন্তু বাজারে অনেক বেশি মার্কেটেড হবে এবং আমি অনেক লাভের মুখ দেখবো। নেক্সট, ইট ইমপ্রুভস লিভিং স্ট্যান্ডার্ডস, আমার লাইফস্টাইল অনেক হাই হবে, যখন লোকজন অনেক সমাগম হবে, অনেক মার্কেট হবে, অনেক শপ তৈরি হয়ে যাবে, সেখানে অনেক পণ্য পাওয়া যাবে, ইন্টারন্যাশনাল গ্লোবালাইজেশন যদি হয়, বিদেশি পণ্য ঢুকে যাবে, তার ইনভেস্টমেন্ট হলে আমার এখানে লাইফস্টাইল যদি তৈরি ডেভেলপ করতে থাকে, তখন আমিও কিন্তু আরো হাই লাইফস্টাইল, আরো ভালো এডুকেশন দেবো আমার ছেলে মেয়েকে, আরো ভালো জায়গায় স্বাস্থ্য চিকিৎসার ব্যবস্থা করব। তো টোটাল ইমপ্রুভমেন্ট এবং আমার খাওয়া দাওয়ার স্ট্যান্ডার্ড, আমার লিভিং স্ট্যান্ডার্ড সবকিছুই হাই হবে। তারপরে ইট বুস্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, যদি এলাকার রিজিওনাল ডেভেলপমেন্ট হয়, it automatically it fosters to the development of roads, networks, health, sanitation, development of educational facility, etc., etc. Next, now let us move on to the disadvantage of industry. Why we should not actually involve environment and industrial clash, and why we should control it for sustainable development. That we also have to keep it in our mind. For example, it can create environmental pollution and exploitation. অতিরিক্ত কোনো জিনিসকে আমরা যেন না করি, কোনো খনি থেকে তুলে নিয়ে আসার সময় আমার মাথায় রাখতে হবে যে খনিটার ভেতরে যেন আগুন না ধরে যায়, কি সেখানে ফ্লাড না পড়ে। যেখানে আমি ড্যামস তৈরি করছি, আমাকে দেখতে হবে আশেপাশে বনাঞ্চল কাটা পড়লো কিনা, অর্থাৎ মারিয়ে চলে যাওয়ার আগে আমাকে বুঝে নিতে হবে যে সেই এলাকায় আমি আর উন্নতি করতে গিয়ে আমি কারোর ক্ষতি করে ফেলছি কিনা, দূষণ ছড়াচ্ছি কিনা, যে কারখানাগুলোতে পণ্য তৈরি করছি সেখান থেকে কোনো গ্রিন হাউস গ্যাসেস বেরোচ্ছে কিনা, তা থেকে লোকের হেলথ হ্যাজার্ড হচ্ছে কিনা। নেক্সট, সোশ্যাল ইনইকুয়ালিটি, একদল স্কিল লেবার যদি কাজ পেয়ে যায়, অন্য যারা আনস্কিল লেবার আছে তাদের মধ্যে কিন্তু কাজ হারিয়ে ফেলার একটা প্রবণতা থাকবে এবং তাদের মধ্যে কম্পিটিশন বাড়বে এবং আনস্কিল লেবারের সংখ্যা আমাদের যেহেতু অনেক বেশি, আমরা প্রত্যেককে যেহেতু স্কিল তৈরি করতে পারছি না, তার কাছে পৌঁছে দিতে পারছি না জাস্টিস, তাই জন্য সেখানে কিন্তু একটা ডিফারেন্স ইন দ্য সোশ্যাল স্ট্রাকচার আসবে এবং সেখানে সোশ্যাল ইনইকুয়ালিটি আসবে এবং প্রত্যেকে নিজের দাবি সেখানে পেশ করবে এবং সেখানে অনেক বেশি গভর্নমেন্টের সাথে আমাদের ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাবে। Deterioration of human health, ওই যে বললাম, I have already said that if we create environmental pollution items and emission of CFC gases, it will negatively impact the human health এবং যে বাজে জিনিসগুলো পণ্যগুলো ফার্স্ট লাইফের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি, সেগুলো আমাদের ইনডাইরেক্টলি আমার স্বাস্থ্যকে অবশ্যই ক্ষতি করবে এবং সেগুলো আমাদের দেখা দরকার। আমি প্লাস্টিক তৈরি করছি, আমি সিএফসি জেনারেশন তৈরি করছি, গ্যাস তৈরি করছি, কি আমি কার্বন মনোক্সাইড পয়জনিং করছি, এগুলো গ্রিন হাউস গ্যাসেস তৈরি করছি, ওজোন হোল ডিপ্লিশন করছি, এগুলো আমাকে দেখতে হবে যে সেখান থেকে আমার আবার শরীরে কি কি রোগ আসতে পারে, আমাকে আগে থেকে we have to be very careful and mindful before we manufacture any product. Then decline in traditional industries and heritage, এটা আমাদের এক্সাম্পল হিসেবে we can say যে আমাদের যদি অতিরিক্ত আমরা এআই এর প্রতি বা টেকনোলজিক্যাল জিনিসের প্রতি আমাদের বেশি ইন্টারেস্ট হয়ে যায়, তখন লোক কর্মহারা শুধু হবে না, যারা নাকি একদম প্রাচীন অর্থোডক্স ইন্ডাস্ট্রি, কুটির শিল্প বা এগুলোর সাথে যুক্ত, তারা কিন্তু কর্মহারা হয়ে যাবে, কারণ তার একটা তাঁতি যে কাপড় তৈরি করবে সেটা মোটা কাপড় হবে এবং তার সময় অনেক বেশি লাগবে এবং দাম অনেক বেশি লাগবে, কিন্তু সেখানে আমি ফিনিশ প্রোডাক্ট অনেক অল্প সময়ের মধ্যে ডিউরেবল হবে, রং চটবে না, অথচ সেটা কিন্তু খরচও কম হবে আমার ইনভেস্টমেন্ট করতে। তো সেখানে আমার অনেক লোক কিন্তু কর্মহারা হয়ে যাচ্ছে, তার সাথে কম্পিটিশনে পেরে উঠছে না ফিনিশ প্রোডাক্টের সঙ্গে। সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এলাকায় যেন আমি বৈষম্যটা তৈরি না করি, অসম না হয় গ্রোথটা। নেক্সট,
প্রাইভেসি লস হবে। যখন আমি ম্যানুফ্যাকচারিং করতে যাচ্ছি উইথ টেকনোলজিক্যাল ডেটা, তখন আমার ডেটাটা অলরেডি কিন্তু এক্সপোজড হয়ে যাচ্ছে এবং সেখানে কিন্তু অনেক হ্যাকিং এর অনেক সমস্যা হবে, স্প্যামার্স আসবে। তো এগুলো কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। নেক্সট উই হ্যাভ ডিপেন্ডেন্সি অন টেকনোলজি। আমরা খুব বেশি যেন প্রযুক্তির দিকে ঝুঁকে না পড়ি, আমাদের ট্র্যাডিশনাল ওয়েজটাকেও পাশাপাশি রাখতে হবে। মোনোপলি, নিজেকে খুব বেশি ক্ষমতাবান তৈরি করতে গিয়ে অন্য লোকের হক বা জাস্টিসকে কিল না করি, এটাও মাথায় রাখতে হবে। আর এক্সপ্লয়টেশন অফ লেবার অফ ব্যাকওয়ার্ড এরিয়াস, যেগুলো প্রত্যন্ত অঞ্চল, সেখানে লোকগুলোকে যেন আমরা মুটে মজুরের মতো মানে কোনো রকমে দায় সারার মতো পেমেন্ট করে দিয়ে তার কাজটা না নষ্ট করে দিই বা তার লেবারের পেমেন্টটা না দিতে ভুলে যাই। উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড অল দিস, কারণ এগুলো দিস আর দ্য disadvantages of growing up of industry or what the problems we face. So I hope we are clear with our topic, and for today I thanks to all of you to wind up my lesson. Thank you.